গুড ইভিনিং এভরিওয়ান। নর্মালি তো এই ব্যাচটা তোমরা জানো, যেটা অনলাইন ব্যাচ। তো আমি একটু অনলাইন ব্যাচ স্টুডেন্টদের সাথে শুনে নিবো আমরা লাস্ট ক্লাসে কোন পর্যন্ত আসছিলাম, যেটা আমাকে মনে করায় দাও, যারা ক্লাস করছিলা গত রবিবার দিন রাত 9টায়। আমরা কি 3 নাম্বার শেষ করছিলাম নাকি 6 নাম্বার শেষ করছিলাম, কোনটা বলো তো একটু, মানে মাঝখানে কারেন্ট চলে গেছিল, খেয়াল আছে নিশ্চিত তোমাদের? একটু যে কোনো একজন বলো আমাকে ওই ব্যাচের। সাদি, বলতে পারবা? 10টা তোমার করানো হয়েছিল, কিন্তু আমি ব্যাখ্যা দিছিলাম কত পর্যন্ত? আচ্ছা, মাইক্রোফোন অফ। সরি, এখন মাইক্রোফোন অন আছে, এখন কথা বলতে পারবে, সরি। স্যার অফলাইন ব্যাচেটা স্যার 12 পর্যন্ত করানো হয়েছে। অফলাইন অফলাইন, অনলাইন শুনতে। অনলাইন এটা পরে আগে পর্যন্ত হয়েছিল, কারণ ওদের সিলেবাস শর্ট ছিল, হ্যাঁ। মানে সরি, কারেন্ট চলে গেছিল। তিন পর্যন্ত ব্যাখ্যা করছিলেন। 3 পর্যন্ত ব্যাখ্যা করছিলাম। আমাকে এটা বলছিলাম যে দুইটা ক্লজের মাঝখানে যদি কানেক্টর চলে আসে, তাহলে তার আগে সেমিকোলন পরে কমা দেওয়া যাইতে পারে। জি স্যার, আবার এটা ছিল ফুল স্টপ লাস্ট। এবং কমা এটাও হইতে পারে। এটা ছিল লাস্ট এটা স্যার। বলছিলাম। জি স্যার। লাস্ট ছিল, গুড, থ্যাংক ইউ। তাহলে আমি একটু শেষ করে আসি। 3 নাম্বারে তোমরা যেটা বলতেছো, সেটা যেরকম মনে করো যে এখানে আমরা আনসার গুলো যদি দেখাই একটু আরেকবার, যে ওদিনকে আমরা কোন পর্যন্ত শেষ করছিলাম, তাহলে আমরা দেখাতেছি যে এন্ডের আগে যে কমাটা, এটা বাধ্যতামূলক ছিল না। ফুল স্টপ এটা ব্যাখ্যা দিছিলাম কেন ওয়েলের মাঝখানে হাইফেন হয় নাই। ডোনাসের মধ্যে আমি অ্যাপোস্ট্রফি দিব, অ্যাপোস্ট্রফির ব্যাখ্যা ওদিন দিছিলাম। তোমাদের এটা ব্যাখ্যা দিছিলাম যে এইটা সেমিকোলন আর এটা হচ্ছে কমা হবে। তবে আমি এটাও বলছিলাম, তোমরা হয়তো বা এরকম করে করছো যে আগে ফুল স্টপ, তারপরে ইনফ্যাক্ট আই বড় হাতে দিয়ে কমা দিয়ে, তারপর তুমি তোমার বাক্য শুরু করছো। এরকম মনে তোমরা করছিলে, এটাও কারেক্ট, দিস আনসার ইজ অলসো কারেক্ট। 3 নাম্বার যে ঘটনা ঘটছে, 6 নাম্বারের ক্ষেত্রে একই নিয়ম। বলো। স্যার ফ্র্যান্টিক শব্দ অর্থ কি? ভয়ের ভয়ের ভয়াবহ। মর্নিং এর পরে ফুল স্টপ, হাওয়েভার এইচ বড় হাতের হবে, হাওয়েভার এর পরে কমা হবে। আই ওয়েটেড অলরেডি লং ফর ইট টু অ্যারাইভ, অ্যারাইভ পরে ফুল স্টপ হবে। তাহলে এখানে দেখতে হবে, ক্যামেরা অফ হবে। এটা কে? রিয়েলমি। এটা কি নাম ভাই? তোমার নাম কি? নাম বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সরি স্যার, আচ্ছা, তো ভুলের যেটা দাগ লেগেছিল। সেটা একটু দেখবা যে আমরা হাওয়েভারের পর আগে ফুল স্টপ, এটা কমা। যারা অফলাইন ব্যাচে ছিল তাদের এই পর্যন্ত শেষ হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। আমার একটু টাইম দিবা, কারণ অনলাইন ব্যাচের ওদের এই পার্টটুকু শেষ হয় নাই। তো আমি একটু এটার ব্যাখ্যা দিয়ে তারপর আমি একটু ওখানে যাব, কারণ হচ্ছে ওদের না হলে, মানে ওরা না হলে পিছিয়ে পড়বে, ওদের কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা শেষ করতে পারিনি। আমাকে এটা একটু বলো, 3 এবং 6 এইটার উত্তর একই ধরনের, এটা ঠিক কিনা? মানে এই দুইটা বুঝছো কিনা, 3 and 6? তাহলে ফুল স্টপ দিছে, হাওয়েভার এইচ বড় হাতে কমা দিছে, এটা যেমন কারেক্ট। আবার কেউ যদি এমনও দেয় যে সেমিকোলন দিছে স্যার, আর হাওয়েভারের পরে স্যার এরকম মানে হাওয়েভার দিছে এরপরে কমা দিছে, এইটাও কারেক্ট স্যার। এখন প্রশ্ন হইলো যে স্যার, আপনি তো বললেন যে সেন্টেন্স কানেক্টর হিসেবে বাক্যের মাঝখানে দুইটা ক্লজের মাঝখানে বসে। এখন এর অনেকগুলো ব্যাখ্যা দেওয়া যায়। যেমন এখানে কানেক্টর গুলো কারা কারা আছে, যেমন হচ্ছে তোমার মোর ওভার, তারপর ফার্দার, ফার্দার, ফার্দার মোর,
তারপর হচ্ছে ধরো তোমার ফার্স্টলি এর হচ্ছে কানেক্টর আর কি। স্যার ফার্স্টলি কানেক্টর গুলো কি সবসময় অ্যাডভার্ব হবে? কারণ সব অ্যাডভার্ব, জি। সেকেন্ডলি, থার্ডলি, এরকম করে হয় আর কি। অথবা তোমার হচ্ছে আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। কোনো অ্যাজ এ রেজাল্ট, কনজাংশনের ক্ষেত্রে সত্য? কনজাংশন কেন হবে এটা স্যার? এটা অ্যাডভার্ব। রেজাল্ট, ঠিক আছে। অ্যাজ এ কনসিকুয়েন্স, কনজাংশন হচ্ছে অ্যান বাট অর ইয়েট। অ্যান বাট অর ইয়েট এর আগে তো সেমিকোলন বসবে না। অ্যাজ এ কনসিকুয়েন্স, অ্যাজ এ কনসিকুয়েন্স, অ্যাজ এ রেজাল্ট। তারপরে তোমার ধরো হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, এরকম প্রচুর আছে। অন দ্য আদার হ্যান্ড, বা আছে আনফরচুনেটলি। আনফরচুনেটলি, এই ওয়ার্ড গুলো মূলত আছে। সার্টেনলি, এই সকল শব্দ দ্বারা, এই সকল শব্দ যদি দুইটা ক্লজের মাঝখানে বসে, দুইটা ক্লজ মানে এর আগে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট একটা পার্ট আছে, আবার তারপরেও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর একটা পার্ট আছে, মাঝখানে যে জায়গাটা কানেক্টরের জায়গা, সে জায়গায় সে হাওয়েভার বা ইনফ্যাক্ট এগুলো বসছে আর কি। এখন এগুলো যদি বসে, তাহলে দুইটা ক্লজের মাঝখানে সম্পর্ক স্থাপনের জন্য তুমি চাইলে আগে সেমিকোলন পরে কমা বসাইতে পারো, অথবা তোমরা যেটা লাগছো সেটাও কারেক্ট, আগে ফুল স্টপ, ইনফ্যাক্টের আই বড় হাতের হবে, তারপরে গিয়ে কমা হবে, এটাও কারেক্ট। ঠিক আছে। এবং তারপরে যেটা দেখো যে সার্টেনলি, এই পার্টগুলো আমাদের এখানে আসে। এরা এদের যদি এরকম হয় তাহলে একই রকম ঘটনা। 12 নম্বর বাক্যে দেখো সার্টেনলি একটা ওয়ার্ড ছিল, তাহলে বাক্য শুরু হয়েছে, তাহলে ওর পরে কমা বসবে। ঠিক আছে। এর বাক্য শুরু যদি হয়, সেন্টেন্স কানেক্টর দ্বারা যদি বাক্য শুরু হয়, তাহলে তারপরে কমা। যেমন তুমি দেখো, তুমি তোমাদের উত্তরটা যদি আমি ধরি, তাহলে হাওয়েভার স্যার আমরা এমন করে লিখছিলাম স্যার, তাহলে কিন্তু হাওয়েভার এর পরে কমা ধরছি। হ্যাঁ, সার্টেনলি পরে কমা ধরছি। এবং তোমাদের উত্তর যদি ধরি, তাহলে এখানে ফুল স্টপ হয়ে ইনফ্যাক্টের আই বড় হাতের হয়ে যায়। হ্যাঁ, তাহলে এইখানেও কিন্তু আমি ইনফ্যাক্টটা বাক্যের শুরুর ওয়ার্ড, এবং এটা ফার্স্ট লেটার আর কি, আমি কিন্তু এটা ধরছি। ঠিক আছে। তো এই ব্যাপারগুলো একটু দেখে দেখে চলতে হবে আর কি। একটু ওয়েট করবো। তো আমরা যেটা দেখলাম যে বাক্যের শুরুতে যদি বসে এরকম, দুইটা ক্লজের মাঝখানে যদি বসে এরকম, তোমাকে আমি আরেকটা কথা বলি, কারণ সেন্টেন্স কানেক্টর নিয়মগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি যদি বাক্যটা এরকম লিখি, ধরো বয়েজ however become ready to marry, এরকম দিয়ে একটা বাক্য আছে। এখানে আবার তুমি এসে দেখতেছো যে এই যে হাওয়েভার কথাটা আছে, তারপরে একটা কমা এবং তার আগে একটা কমা। স্যার আগে তো এরকম দেখলাম না, আগে দেখলাম ফুল স্টপ আর কমা। আপনি পরে উত্তর দিলেন যে এটা সেমিকোলন দেওয়া যাইতে পারে আর এখানে কমা হইতে পারে, সেক্ষেত্রে এটা ছোট হাতের হয়ে যাবে। যেমন এই যে সেমিকোলন আছে,
কমা আছে, ছোট হাতের হয়েছে। এইটার বাস্তবতা আর এইটার বাস্তবতা কিন্তু ভিন্ন। এইটা হচ্ছে দুইটা ক্লজের মাঝখানে, আর এইখানে হচ্ছে সে ক্লজের মাঝখানে, সে সাবজেক্টের পরে। তো এটা বুঝতে হবে যে সেন্টেন্স কানেক্টর যদি সাবজেক্টের পরে আসে তাহলে তার আগে পরে কমা বসবে, যেটা এখানে লেখা আছে। সেন্টেন্স কানেক্টর যদি সাবজেক্টের পরে বসে তাহলে তার আগে পরে কমা বসবে। সেন্টেন্স কানেক্টর যদি সাবজেক্টের পরে আসে তাহলে তার আগে পরে কমা বসবে। এই জন্য হাওয়েভারের আগে একটা কমা, হাওয়েভারের পরে একটা কমা। এই সেম ধরনের কমা আমি 3 নাম্বার এবং 6 নাম্বার বাক্যে কিন্তু বসাইতে পারবো না, কারণ ওইটা সাবজেক্টের পরে না। এখানে একটা বাক্য, সি হইলো সাবজেক্ট, ওন হইলো ভার্ব, দা রেইস ধরো অবজেক্ট, ইজিলি এটা একটা অ্যাডভার্ব। হ্যাঁ, এই দিয়ে বাক্য একটা শেষ হয়ে গেছে। আমি যদি এটা বাক্য বলি যে তোমার ধরো আর কোনো বাক্য নেই, সি ওন দা রেইস ইজিলি, এটা নিজেই একটা আলাদা বাক্য। ঠিক আছে। আবার তুমি যে বলো স্যার সি সেট আর স্টেট রেকর্ড, এটাও একটা আলাদা বাক্য, কিন্তু একসাথে হওয়ার কারণে ক্লজ হয়ে গেছে। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, সবই আছে। তো দুইটা ক্লজ, এটা একটা কমপ্লিট ক্লজ, এটা একটা কমপ্লিট ক্লজ, এটা একটা কমপ্লিট ক্লজ। দুইটা ক্লজের মাঝখানে যখন সেন্টেন্স কানেক্টর বসে, যেটা আমি তালিকায় লিস্টে তোমাদের দিয়ে দিচ্ছি যে সেন্টেন্স কানেক্টর কারা, এটা লিস্টটা আরো বড়, প্রায় 40-50টা আছে। আমি মোটামুটি যতটুকু টাইপ করে মনে পড়া আছে আমি দিছি। এরা যখন মাঝখানে চলে আসে তখন তুমি যেটা করতে পারো যে এদের আগে ফুল স্টপ দিয়ে বাক্যটা শেষ করে দিয়ে ইনফ্যাক্টের আই বড় হাতের করে ইনফ্যাক্টের পরে কমা দিতে পারো, এটা একরকমের উত্তর। অথবা তুমি এটাও করতে পারো যে আগে স্যার সেমিকোলন দিয়ে ইনফ্যাক্টের আই ছোট হাতের করে দিয়ে এরপরে স্যার কমা দিছি, এইটাও করতে পারো। ঠিক আছে। আর যেটা কিনা তুমি ভয়েস হাওয়েভার দিয়ে আমি যেটা বললাম, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না। সেক্ষেত্রে হচ্ছে সাবজেক্টের পরে যদি সেন্টেন্স কানেক্টর আসে তাহলে তার পরে একটা কমা হবে, আগে একটা কমা হবে। এটা সাবজেক্টের পরে, এখানে সেটা বাস্তবতা এরকম না। এটা সাবজেক্টের পরে ছিল না, এটা ক্লজের শেষে ছিল। এটা হাওয়েভার ক্লজের শেষে ছিল, এটা সাবজেক্টের পরে ছিল না। সুতরাং এখানে একটা কমে বসবে, এইটাতে দুইটা কমা বসবে, কারণ সে সাবজেক্টের পরে ছিল। আর আরেকটা বলছি, যদি সে বাক্যের শুরুতেই বসে এখানে কমা বসবে, 12 নম্বরে যেটা বলছি স্যার। সেন্টেন্স স্যার ক্যারেক্টারে এই কয়টা নিয়ম আছে, এই কয়টা নিয়ম সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলবা স্যার। স্যার এখানে কি স্যার ব্যাখ্যাটা কি এইভাবে দেওয়া যায় যে বয়েজ এর সম্বোধন বলে এটার পর কমা বসছে? না না না, এটা সম্বোধন কেন হবে? এটা তো সম্বোধন না, এটা তো হাওয়েভারের জন্য বসে, বয়েজের জন্য বসে না। হাওয়েভার যে বাক্যে না থাকতো কোনো কমাই বসতো না। আচ্ছা, ক্লিয়ার কিনা স্যার? আপনার একটু বলবেন, অনলাইন ব্যাচ স্পেশালি। স্যার এখানে হাওয়েভার কি তাহলে নন এসেনশিয়াল ইন্টারাপ্টার? না না, এটা বলা যাবে না। তুমি বোঝার জন্য বলতে পারো নন এসেনশিয়াল, যে স্যার এটা বুঝলে ভালো হয়, সেটা বলতে পারি। কিন্তু এখানে নন এসেনশিয়াল ইন্টারপ্রেটার, হাওয়েভারটা সেন্টেন্স কানেক্টর। সেন্টেন্স কানেক্টর বলে তোমাদের চ্যাপ্টার আছে, ওইটা ওটা পড়ায় না, পড়াইলে পরে বুঝবা না সেন্টেন্স কানেক্টর জিনিসটা কি। এটার নামে একটা চ্যাপ্টার আছে এবং যথেষ্ট কঠিন একটা গ্রামার চ্যাপ্টার। বলতে পারো এখানে 14টা কারো হয় না। ঠিক আছে, মানে বাংলাদেশে 90% স্টুডেন্টের 14 আউট অফ 14 হবে না। এটা হয়তো 10%, 5, এটা পড়াইলে তুমি বুঝতে পারবা যে আসলে কি কি হয় আর কি। ঠিক আছে, নাইলে এটা বুঝতে পারবে না। আমি পড়াইলেও তোমার ভুল হবে, মানে এটা এমন একটা বিষয় বা এটা কোশ্চেনের সেট আপ এরকম। আমি পড়াইলাম, তুমি চর্চা করলা, যদি কমন না পড়ে আগে থেকে, এটা ভুল হবেই। ঠিক আছে, কপাল ভালো থাকলে একদম কপাল ভালো স্যার, তাইলে স্যার হয়ে গেছে। কারণ এটাগুলোর জন্য বোর্ডের কিছু আনসার ফিক্স করা থাকে। ওই আনসারের বাইরে ইচ্ছা করলে টিচাররা যাইতে পারেন, কিন্তু নিজের ভেজাল হয় দেখে অনেক খেয়ে যায় না। না যাওয়ার কারণে ছাত্ররা ভেজালে পড়ে হয়। এমন না যে তার ভুল হয়, তার ভুল না, হয়তোবা সে বোর্ডের ওই আনসারটাকে সে রিচ করতে পারেনি, ওটা দিতে পারেনি, ওইটাই তার ভুল। কারণ ও কিভাবে করে বুঝবে যে বোর্ডের কোন অ্যান্সার দিয়ে রাখছে আর আমি কি দিচ্ছি? এটা তার বোঝা সম্ভব না। ঠিক না? এর জন্য এটা ভুল হয়। এটা টপিকটা আসলে পরে তোমাদের জন্য আরেকটু ক্লিয়ার হবে যে সেন্টেন্স কানেক্টর বিষয়টা কি। ঠিক আছে, আপাতত তুমি এই ইনফ্যাক্ট ধরে রাখো, হাওয়েভার ধরে রাখো, সার্টেনলি ধরে রাখো। 3টা নিয়ম বলছি, ফুল স্টপ দিলেও হবে, সেমিকোলন দিলেও হবে। আর একটা বলছি বয়েজ হাওয়েভার সাবজেক্টের পরে হইলো আগে পরে কমা বসবে। বলো মোহনা, কিছু বলবা? No, sir. আচ্ছা। So I am recalling his story, I believe, as accurately as I can. আমি তার গল্পটা স্মরণ করছি যতটা আমি অ্যাকুরেটলি পারি। এখানে বুঝতে হবে এইটা হচ্ছে নন ইন্টারাপ্ট। আই বিলিভ এর আগে একটা কমা, আই বিলিভ এর পরে একটা কমা। এই কমাটা আমি দিতেছি, এই বাক্য এটা প্রয়োজন নাই। আসলে বিষয়টা হচ্ছে বাক্যটা যে বাদ দিয়া দাও, আই এম রিকলিং হিজ স্টোরি, আমি তার গল্পটা স্মরণ করছি যতটুকু অ্যাকুরেটলি আমি জানি বুঝি, সেইভাবে করে আমি গল্পটা স্মরণ করছি।
এইখানে এই যে অ্যাকুরেসি ব্যাপারটা আছে, এটা আসলে রিকলিং এর অ্যাকুরেসি, কিন্তু বিলিভ শব্দটা কাছাকাছি থাকাতে আমাদের কাছে মনে হয় অ্যাকুরেসিটা মানে বিশ্বাসের। তাহলে তুমি যদি বিশ্বাসকে মনে করো, তোমরা হয়তো উত্তর করছো এরকম, যদি সেদিনের উত্তর করে থাকো যে স্টোরির পরে ফুল স্টপ দিছো, আর তারপরে স্যার আই বিলিভ এর পরে কমা দিয়ে, মানে কমাও দেই নেই স্যার, চলে গেছি স্যার, ফুল স্টপ দিয়ে চলে গেছি, এরকম যদি করো তার মানে হচ্ছে আমি তার গল্প স্মরণ করছি, শেষ। আই বিলিভ অ্যাজ অ্যাকুরেটলি অ্যাজ আই ক্যান। হ্যাঁ, আমি মনে করি যতটুকু, যতটুকু বিশ্বাস করি ততটুকু। যতটুকু বিশ্বাস আবার কি, বিশ্বাসের আবার অ্যাকুরেসি কি? অ্যাকুরেসি তো রিকলিং এর হবে, যতটুকু স্মরণ করতে পারি। বিশ্বাস মানে তো বিশ্বাস, ঠিক না? অতএব এখানে এটা হবে না। এই জন্য নন এসেনশিয়াল ইন্টারাপ্টার যখন বাক্যে ব্যবহৃত হবে, তখন ওখানে ফুল স্টপ হয় না, এখানে আগে একটা কমা বসবে, পরে একটা কমা বসবে, এরকম করে হবে। আর অ্যাজ অ্যাকুরেটলি অ্যাজ আই ক্যান, এখানে আমরা যেটা বলতেছিলাম যে তোমার হচ্ছে আমি একটা বাক্য লিখছিলাম, বিল ক্লিনটন আই থিঙ্ক ইজ দ্য বেস্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। বিল ক্লিনটন আই থিঙ্ক ইজ দ্য বেস্ট প্রেসিডেন্ট অফ ইউএসএ। তোমার কাছে মনে হয় না বাক্যটা আসলে বিল ক্লিনটন ইজ দ্য বেস্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ, এই আই থিঙ্ক ব্যাপারটা অযথা দিছে? এটা মনে হয় কিনা? ইয়েস স্যার। প্রয়োজন ছিল না। এই যে প্রয়োজন ছিল না, তার জন্য তার নাম এই নন, আই থিঙ্ক এর নাম হচ্ছে নন এসেনশিয়াল ইন্টারাপ্টার। আই থিঙ্ক এর নাম হচ্ছে নন এসেনশিয়াল ইন্টারাপ্টার। তুমি রুলটা লিখতে পারো, নন এসেনশিয়াল ইন্টারাপ্টার আগে পরে কমা বসবে। এখানে আই বিলিভটাও নন এসেনশিয়াল ইন্টারাপ্টার, আই বিলিভটা কাইটা দিলে বরঞ্চ বাক্যটা আরো ক্লিয়ার হয়। নন এসেনশিয়াল ইন্টারাপ্টার আগে পরে কমা বসবে, নন এসেনশিয়াল ইন্টারাপ্টারের আগে পরে কমা বসবে। ওকে, আশা করি 4 নাম্বারটা বোঝা গেছে। দ্য লাস্ট ইয়ার অফ দ্য 20th সেঞ্চুরি ইজ 2000, নট 99। তো 2020 শতাব্দীর সর্বশেষ বছর হচ্ছে 2000, এই বলে বাক্য আসলে শেষ হয়ে গেছে। কিন্তু নট 99কে আমি কোথায় ফেলাই দিব? যদি ফুল স্টপ বলি, তাহলে এ কোথায় যাবে? এ তো যাওয়ার জায়গা নাই। ঠিক আছে, তো ফুল স্টপটা আমরা শেষে নিয়ে আসবো, আর এখানে একটা কমা বসাই দিব। ওই যে 1999 আগে যেমন লিখতাম সংক্ষিপ্ত ভাবে 99, এরকম যেমন 2024 আমরা সংক্ষিপ্ত কি লিখবো, এরকম করে লিখবো, ওইটা তাই হয়েছে, নট 99। ঠিক আছে। আর এখানে কমাটা দিতেছি কেন? এটা আলাদা অংশ, যে এটা তো বাক্য শেষ, 2000 পর্যন্ত বাক্য অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন এই দুইটা শব্দকে তো আমি আলাদা করে ক্লজও বানাতে পারবো না, কিছুই হবে না, কারণ কি ওর তো কোনো ভার্ব সাবজেক্ট কিছু নাই, তাহলে ওকে এই বাক্যের মধ্যেই রাখতে হবে। তো এই বাক্যের মধ্যে যদি রাখি, এই বাক্যে তো অলরেডি একটা এক্সপ্রেশন দিয়ে দিছে, একটা স্টেটমেন্ট দিয়ে দিছে, যদি সেটা হয় তাহলে আমি এটা কমা দিয়ে বাক্যটাকে কন্টিনিউ রাখবো, যে 2000-এর পরে বাক্যটা শেষ করলাম না, বাক্যটা কন্টিনিউ রাখছি, চলতেছে। আর 99-এর পরে গিয়ে ফুল স্টপ বসলো, এখানে একটা চিহ্ন বসবে উপরে। এই চিহ্নটাকে অবশ্যই অ্যাপোস্ট্রফি বলা হয় না, অ্যাপোস্ট্রফির মতোই দেখতে হুবহু, কিন্তু এটাকে বলা হয় ইলোপ সাইন, বাংলা হয় লোপ চিহ্ন। লোপ চিহ্ন। আচ্ছা, এরপরে আমরা আসি 6 নাম্বার তো আগেই হয়েছে। রেইনি ডেজ আর নট অল দ্যাট ব্যাড, রেইনি ডেজ গুলো এত খারাপ না। দে প্রোভাইড দ্য ওয়াটার ক্রুশিয়াল ফর আওয়ার লাইফ। আমাকে একটু বলো, তোমরা হয়তো বাক্যটা এইভাবে অ্যান্সার করছো, আর নট এর মধ্যে অ্যাপোস্ট্রফি দিছো, কোনো সমস্যা নাই। ব্যাড এর পরে হয়তো তোমরা ফুল স্টপ দিছো, আর টি বড় হাতের করে দিছো, লাইফের পরে ফুল স্টপ দিছো, এমন করছো কিনা দেখো তো স্যার, অনলাইন। জি স্যার। তোমার কাছে কি মনে হয় কি না যে এটাকে একটা কমপ্লিট বাক্য হয়, রেইনি ডেজ আর নট অল দ্যাট ব্যাড, এরকম বলে কি তুমি এটা বাক্য শেষ করতে পারো? মানে বাক্য বলতে যা বুঝি পূর্ণ মনের ভাব প্রকাশ করে, এই অল দ্যাট ব্যাড বলে ফুল স্টপ দিয়ে দিছো, এটা কি পূর্ণ মনের ভাব প্রকাশ করছে?
দেখো তো স্যার, স্যার করে কি? মনে হয় না যে অল দ্যাট ব্যাড এর পরে, মানে অল দ্যাট ব্যাড এর পরে আরো একটু জানার আকাঙ্ক্ষা আছে যে ব্যাড মানে কি, মানে কি বললো? আমি এটা বলতে পারতাম ইট হ্যাজ হ্যাভ সাম ব্যাড ইম্প্যাক্টস, ফুল স্টপ। ঠিক আছে, কিন্তু অল দ্যাট ব্যাড, এই দ্যাট ব্যাড কথাটা বইলা এটা অসম্পূর্ণ করে ফেলছে বাক্যটা, এমন মনে হয় কিনা? দ্যাট ব্যাডটা না হলে হয়তো ভালো হইতো। তো এখন এই যে পার্টটা আছে, তোমাদের কাছে মনে হচ্ছে স্যার দিলে ক্ষতি কি? তোমার কথাই তো আর হবে না স্যার। আহ এইখানে যেটা আছে, এইখানে এই যে অল দ্যাট ব্যাড এর পরে তোমার কি এটা মনে হয় কিনা যে স্যার সেকেন্ড যে অংশটা আছে সেটা আসলে প্রথম লাইনটুকুর ব্যাখ্যা, এটা ঠিক কিনা? কেন খারাপ না তার একটা অ্যানালাইসিস দেওয়া হয়েছে, ঠিক কিনা? ইয়েস স্যার। তো যদি অ্যানালাইসিস করা হয়, দ্বিতীয় বাক্যে যদি প্রথম বাক্যে অ্যানালাইসিস করা হয় তাহলে কোলন বসবে। দ্বিতীয় বাক্যে যদি প্রথম বাক্যে অ্যানালাইসিস করা হয় তাহলে কোলন বসবে, অথবা এটা ড্যাশ বসবে। তো হয় কোলন না ড্যাশ, তোমরা একটু লিখতে পারো স্যার চাইলে, যে কোলন, হ্যাঁ, অবলিক ড্যাশ। ড্যাশটা কিন্তু হাইফেন থেকে একটু বড় হয়, হাইফেনটা ছোট্ট, ড্যাশ হলো তার চেয়ে বড়। কোলন অবলিক ড্যাশ আর ইউজড টু ইন্ট্রোডিউস দ্য সেকেন্ড সেন্টেন্স or to analyze the first sentence. So colon or dash are used to introduce the second sentence or to analyze the first sentence. Colon or dash are used to introduce the second sentence or to analyze the first sentence. Colon oblique dash are used to introduce the second sentence or to analyze the first sentence. যদিও কোলন ড্যাশ ব্যবহার আমাদের পরীক্ষাগুলোতে বেশি হয় না, অতএব এটা চিন্তার বিষয় না, মানে টেনশনের কোনো কারণ নাই, কেমনে বুঝবো বা কি অবস্থা, দরকার নেই এটা আর কি। অনেকে এটা বলে যে প্রোভাইড ওয়াটার ক্রুশিয়াল ফর অল লাইফ, এটাতে একটা কমা দিতে চায়, প্রয়োজন নাই আসলে কমাটা দেওয়ার, শুধু শুধু এখানে কোনো কানেক্টর নাই, কিছু নাই, কেন আমি কমা দিয়ে যাবো শুধু? ওকে, উই উইটনেসড আ ক্রাইম অন আর স্ট্রিট, শি প্রম্পটলি লকড হার ডোরস। তো মনে হয় এটা উত্তর করছে এভাবে করে, ফুল স্টপ দিয়ে এস বড় হাতের করে ডোরস এর পরে ফুল স্টপ, এরকম করে মানে উত্তর করছে। যদি করো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা আমাকে এই উত্তরটা বলো স্যার, এই যে শি উইটনেসড আ ক্রাইম অন আর স্ট্রিট, এখানে কয়টা ক্লজ আছে পুরো বাক্যের মধ্যে? 8 নাম্বার বাক্যে কয়টা ক্লজ আছে? আর দুইটা। দুইটা ক্লজ আছে, ওকে, ঠিক আছে, দুইটা ক্লজ আছে, ফুল স্টপ দিছো, যেটা বড় হাতের করছো, ঠিক আছে, আনসার, কোনো সমস্যা নাই। আমাকে তুমি এটা বলো যে এই দুইটা ক্লজের মাঝখানে ধরলাম আমি ফুল স্টপ দিব না, আমি এন বসাতে চাই স্যার, বসালে কি বাক্যর কোনো সমস্যা হবে? দেখো তো স্যার, শি উইটনেসড আ ক্রাইম অন আর স্ট্রিট এন্ড শি প্রম্পটলি লকড হার ডোরস, বাক্যে কোনো সমস্যা হয়? না স্যার। সমস্যা হয় না। যদি মনে করো দুইটা ক্লজের কানেক্টর হিসেবে এন বসানো যাইতে পারে, যদি এটা মনে করো, তাইলে মনে রাখবা এখানে সেমিকোলনও হইতে পারবে। তার মানে এই প্রশ্নটার উত্তর দুইটা, একটা হচ্ছে তোমরা যেটা দিছো ফুল স্টপ দিয়ে সি বড় হাতের, এটা একটা, অথবা এখানে শুধুমাত্র সেমিকোলন দিয়ে সি ছোট হাতের দিয়ে বাক্য কন্টিনিউ চলবে, এরকম। তবে তোমাদেরটা লাভ বেশি, কারণ কি জানো, তুমি কারেকশন করতেছো একটা ক্যাপিটালাইজেশন, একটা পাংচুয়েশন মার্ক, মানে তুমি এখানে কারেকশন করতেছো হচ্ছে 0.5 প্লাস 0.5, তুমি এখানে 1 নাম্বার পাইতেছো। আর আমি কারেকশন করতেছি হচ্ছে শুধুমাত্র এটা পাংচুয়েশন মার্ক বসে যায়, এটা তো ছোট হাতে রয়েছে, কারেকশন তো না, যা আছে তাই আছে। তাহলে আমি নাম্বার দিলে পরে নাম্বার পাবো হচ্ছে 0.5। তো তুমি এখানে কিন্তু আগায় আসো, কারণ ফুল স্টপ দিয়ে বড় হাতের করে দিছো,
যদিও বলছি ক্যাপিটালেশন কাউন্ট করতে হবে না, এছাড়াই 14টা পাবা। তারপর বিপদের বন্ধু হিসেবে ধরে ধরে রাখতে পারো যে এখানে তোমার আরো একটা নাম্বার আছে যেটা আমার এটার মধ্যে নাই। সেম ঘটনা কিন্তু এখানেও ঘটে। আমি যদি এখানে সেমিকোলন দেই, হ্যাঁ, তারপরে যদি কমা দেই, তাইলে হয় সেমিকোলনে হচ্ছে 0.5, কমাতে 0.5, তাই টোটাল হলো 1 নাম্বার। আর তোমরা যেটা করছো যে ফুল স্টপ দিয়ে স্যার ইনফ্যাক্ট কে আমি বড় হাতের বানাইছি, তারপর তো কমা দিই, তাই তুমি পাইতেছো কত? ফুল স্টপ 0.5, আই 0.1, মানে 1 হইলো। আর এটাতে পাইলো কত? তাই তোমার নাম্বার হলো কত? 1.5। তাই তোমার লাভ বেশি ফুল স্টপ দিলে পরে। 6 নাম্বারও সেম, ফুল স্টপ দিয়ে হাওয়েভার ইজ বড় হাতে করে কমা দিলাম, তুমি পাইলা কত? 1.5। আমি ধরো এই একই বিষয় না কইরা খালি সেমিকোলন দিলাম, কমা দিলাম, আমি কারেকশন কলম করে দুইটা, তাহলে আমি পেলাম কত? 1। তাই তোমার পয়েন্ট বেশি। ঠিক আছে, এখানে কিছু লাভ আছে, লাভ ক্ষতির হিসাব দেখতে হবে। যেমন ইনফ্যাক্টের ক্ষেত্রে লাভ দেখলাম, হাওয়েভারের ক্ষেত্রে তোমাদের মতো করে দিয়ে লাভ দেখলাম, আবার এখানে শিখে বড় হাতে করে দিলে লাভ দেখলাম, এরকম। 9 নাম্বার দেখেন, উই ট্রাভেল টু রোম ইটালি, অ্যাথেন্স গ্রিস, প্যারিস ফ্রান্স। এখানে আমি রোমের পরে কমা, ইটালির পরে সেমিকোলন, অ্যাথেন্সের পরে কমা, গ্রিসের পরে সেমিকোলন, প্যারিসের পরে কমা, ফ্রান্সের পরে ফুল স্টপ, এরকম। তাহলে আমরা ইটালির রোম ভিজিট করলাম, গ্রিসের অ্যাথেন্স ভিজিট করলাম, ফ্রান্সের প্যারিস ভিজিট করলাম, এরকম করে আমি বলতেছি। তো যখন কিনা তুমি দেখতেছো যে এখানে যদি আমি এমনি করে দেই রোম ইটালি অ্যাথেন্স গ্রিস প্যারিস ফ্রান্স এমনি করে যদি দেই, তাহলে হবে কি? রোম ইটালির অন্তর্গত, ইটালি অ্যাথেন্সের অন্তর্গত, অ্যাথেন্স গ্রিসের অন্তর্গত, গ্রিস প্যারিসের অন্তর্গত, প্যারিস ফ্রান্সের অন্তর্গত। এমনি করে হলে তো বিশ্বযুদ্ধ গেছে হবে স্যার, এগুলো তো একটা সঠিক তথ্য না। তাহলে আমাকে বর্ডার দাঁড় করাইতে হবে। বর্ডার কারেতে দাঁড় করাইবো? কমা দিয়ে দাঁড় করানো যায়, আমি জানি, কিন্তু আমি যদি একবার কমা দেই পরে তো আবার কমা দেওয়া যাবে না, তাহলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। কমার বড় ভাই হচ্ছে সেমিকোলন, তাইলে এই ইটালির বর্ডার লাইন, সেমিকোলন শুরু করলাম। অ্যাথেন্সের, গ্রিসের রাজধানী, কমা দিলাম, যেমন ঢাকা বাংলাদেশ, ঢাকা কমা বাংলাদেশ, কিন্তু পরে সেমিকোলন দিলাম, কারণ পরেরটা ধরো আছে নয়াদিল্লি ইন্ডিয়া, তাই নয়াদিল্লি ইন্ডিয়া কমা হবে, আর নয়াদিল্লি আগে একটা এরকম বসবে। তাইলে এখানে গিয়ে কমা দিলাম, ফুল স্টপ। এখন তুমি বলতে পারো এন্ডের আগে যে সেমিকোলনটা দিচ্ছেন স্যার, এটা কি প্রয়োজন আছে? না, দরকার নাই। ওই যে অক্সফোর্ড সেমিকোলনের মতন অবস্থা আর কি, তা অক্সফোর্ড সেমিকোলনের মতন অবস্থা, প্রয়োজন নাই আসলে। এটা বুঝছো কিনা 9 নাম্বারটা? সবাই কি 9 নাম্বার বুঝছি? ইয়েস সিয়াম স্যার। বলেন, স্নিগ্ধ বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে দেখা গেছে যে শেক্সপিয়ার সেড ইট বেস্ট অল সেল দ্যাট এন্ড সেল। তোমরা হয়তো এখানে কমা ইনভার্ট কমা দিয়ে একটা নাম্বার বা আনসার করার চেষ্টা করছো, বাট এটা হবে না। শেক্সপিয়ার, তোমার কাছে কি মনে হয় এই যে অংশটা আছে সেইট বলে আমি এটা বুঝতে পারতাম, কিন্তু ইট বেস্ট যে বলছে, এই ইট বেস্টের মধ্যে তোমার কি বলে এটাকে, উম কাউকে ডায়লগ আছে নাকি এমন বুঝাইছে যে শেক্সপিয়ার অনেকগুলো কমেন্ট করছেন, তার মধ্যে এই কমেন্টটা সেরা, এটা রেফারেন্স টানছে? এটা কি শেক্সপিয়ার কাউকে বলছে অর্থে দিছে, না রেফারেন্স অর্থে আসছে বাক্যটা? রেফারেন্স। রেফারেন্স রেফারেন্স। হিসেবে আসছে, রাইট। রেফারেন্স হিসেবে, কারণ যদি বলতো ধরো শেক্সপিয়ার সেইট, আমি এমনি বলতাম যে শেক্সপিয়ার সেইট, তাইলে আমি ধরে নিলাম, যদিও তখন তা হয়তো কিনা বাক্যের উপর ডিপেন্ড করে, আমি ধরে নিলাম এখানে পাংচুয়েশন আমি দিতে পারবো ন্যারেশনের মতো করে। কিন্তু এখানে তো ই সেইটের পর ইট বেস্ট কথা লেখা আছে, মানে তার কমেন্টের মধ্যে যেটা সেরা। তো তোমার কাছে কি মনে হয় না যে এই 10 নাম্বার বাক্যটা আমাদের কাছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা কোটেশনকে রেফার করতেছে, বা একটা কোটেশনকে ইন্ট্রোডিউস করতেছে আমাদের সামনে, মনে হয় কিনা? জি স্যার। আচ্ছা, যদি মনে হয় তাহলে এখানে আমি একটা কোলন দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আর এইটা যে ডায়লগ আছে সেটা কোট আনকোট দিয়ে যাবে, এটা তার নিজের কথা। আর ফুল স্টপটা ইনভার্ট করার ভেতরে বসবে, হ্যাঁ। আর এখানে অলসো এল অ্যাপোস্ট্রফি বসবে, অলসো এল দ্যাট এন্ডস ওয়েল, অলসো এল দ্যাট এন্ডস ওয়েল, অলসো অ্যাপোস্ট্রফি বসবে, অলস, এরকম। স্যার পরেরটাই দেখি, হ্যাঁ বলেন। বেস্টের পরে কি কমা আছে? এন্ডস এর পরে? এন্ডস? বেস্ট। এইটার কথা বলতেছো কি? এটা? জি স্যার, এটাই। না 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 না, এটা কোনো কম, যা আছে তাই, এবারটা বাক্যে যা লেখা আছে তাই।
হি ইজ নট ওয়েল লাইকড দো হি সেজ হি ইজ এভরিওয়ানস ফ্রেন্ড, এভরিওয়ানস এর মধ্যে অ্যাপোস্ট্রফি বসবে, ফ্রেন্ডের মধ্যে ফুল স্টপ। এটা নিয়ে কোনো সমস্যা নাই। হয়তো তোমরা এমন করতে পারো লাইকটের পরে ফুল স্টপ, অলদোর এ বড় হাতের, তারপর তুমি বাক্য কন্টিনিউ করছো, হয়তো এমন করতে পারো, কিন্তু এবার এটা ভুল হবে। আমাকে এটা স্যার বলো। বলো বলো স্যার। স্যার একটা কোশ্চেন করি স্যার, আমার নেট প্রবলেম ছিল তো আমি বলতে পারি নাই। স্যার বলো। 8 নাম্বারটা যে আপনি করেছিলেন, শি উইটনেসড এ ক্রাইম অন হার স্ট্রিট, শি প্রম্পটলি লকড হার ডোরস। তো হুম। এখানে স্ট্রিটের পরে যদি এন থাকে, ঠিক আছে, তো এনটা উঠাই দিয়ে আমি কমা, সরি, ফুল স্টপ আর স্ট্রিটটা বড় হাতে করতে পারবো না? না না না, এন্ড উঠাই দিবা কেমনে? যদি এন্ড থাকে তাহলে উঠাইতে পারবো না তো, তুমি শুধু সিম্বল চেঞ্জ করতে পারো, কোনো লেখা লিখতে পারবো না তো। ও মানে এনটা উঠিয়ে ফুল স্টপ বসাতে পারবো না? না 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 না, ওটা করতে পারবো না। এন্ড ওকে স্যার, লেখা তুমি তুমি কোনো লেখা সরাইতে পারবা না, লেখা লেখার জায়গায় থাকবে, তুমি থ্যাংক শুধু ইউ স্যার। সিম্বল চেঞ্জ করতে পারো। হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, তারপর দেখো, আম, কোথায় জানা গেলাম। আচ্ছা, তোমার নাম্বার কাছে স্যার। মনে হয় কিনা যে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এই যে বাক্য একটা আমরা লিখি, বা ধরো অলদো দিয়ে লিখলাম, অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এরকম যে বাক্য একটা আছে, অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এরকম যে বাক্যটা আছে, এই ব্যাপারে কন্ট্রাস্ট আছে না, মানে অপোজিট, যে যদিও সে দরিদ্র তারপরও সে সৎ, এমন একটা বাংলা আছে না? কিন্তু তুমি যদি এখানে একটা ফুল স্টপ বসায় দাও আর অলদোকে বড় হাতের করো, তা তুমি কি বলতে পারবা যে অলদো হি সেজ, ধরো যদিও সে বলে সে সবার বন্ধু, তাহলে কন্ট্রাস্টটা কোথায়? তাই না? কিন্তু যদি তুমি এখানে ফুল স্টপ না দাও, তাহলে বোঝা যায় তাকে কেউ পছন্দ করে না, হি ইজ নট ওয়েল লাইকড, তাকে কেউ পছন্দ করে না যদিও সে বলে সে সবার বন্ধু। এখন কি বাক্যটা ঠিকঠাক হয় না? ফুল স্টপ দিলে তো বাক্যটা ঠিক হয় না, বরঞ্চ ফুল স্টপ না দিলে বাক্যটা ঠিক হয়। এখানে ফুল স্টপ দিব, এখানে কিছুই দিব না, এখানে বড় যেটা কমা দিব। দেখো বুঝতো কিনা কথাটা, এখানে এই কথাটা বুঝছো কিনা বলো। স্যার ওয়েল লাইকের মাঝখানে হাইফেন কেন আসলো? এটা তো এখানে বলেই দিছিলাম ব্যাখ্যাটা, এটা ভার্ব, এই কারণে হয়েছে। অ্যাডজেক্টিভ হইলে হইতো না যদি পোস্টপোনিং। গতকালে ক্লাস করো নাই? গতদিন, নো স্যার। গতদিনে ক্লাস করে নিও, আগে কইরো তারপর দেখো। আচ্ছা, অলদের এখানে কমা দিব, অলদর আর পরেও কি কমা হবে স্যার? অলদের পরে কখনই কমা হবে না স্যার, আগে হবে। ও মনে আচ্ছা রাখতে স্যার। হবে, চাইলে একটা নিয়ম লিখতে পারো, সাবঅর্ডিনেটর গুলোর পূর্বে কমা বসতে পারে। সাবঅর্ডিনেটর অবলিক কোঅর্ডিনেটর এর পূর্বে কমা বসতে পারে, এর পূর্বে কমা বসতে পারে যদি বাক্যটি বড় হয়, যদি বাক্যটি বড় হয়। সাবঅর্ডিনেটর এবং কোঅর্ডিনেটরের পূর্বে কমা বসতে পারে যদি বাক্যটি বড় হয়। যেমন আমি যদি তোমাকে বলি হি ইজ পুয়ার বাট অনেস্ট, এই বাক্যটা আসলে ছিল হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, একই সাবজেক্ট একই ভার্ব হওয়ার কারণে পরের বাটের পর আর হিজটা দেয় নাই, অনেস্ট দিছে। তুমি কখনো দেখছো এই বাটের আগে কমা হয়েছে? কখনো কি এটা দেখছো? বাক্য, এই বাক্যটা দেখছো তো অনেকবারই, কিন্তু কখনো কি দেখছো বাটের আগে কমা? না স্যার। আচ্ছা, কেন দেখো না? কারণ বাক্যটা ছোট, জি ছোট স্যার। বাক্য হলে আমার কমা দেওয়া দরকার নেই। বাক্য যদি মানে বড় হয় তাহলে আমার কমা দেওয়ার প্রয়োজন রয়েছে। জি ঠিক জি আছে, স্যার। তাহলে আমি কমা দেওয়ার আচ্ছা প্রয়োজন স্যার। রয়েছে। এখানে আমি কমা দেব। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার বড় বাক্য বলতে আমি কি বুঝবো? বড় বাক্য বলতে আমরা নিজেরা বোঝানোর জন্য স্টুডেন্টদেরকে বলি যে বড় বাক্য মানে তুমি ধরে নিবা যে কানেক্টরের আগে, হ্যাঁ, কানেক্টরের আগে 5টা শব্দ আছে, 5 ওয়ার্ডস, আর কানেক্টরের পরে মনে করো 3, 4, 5টা শব্দ আছে। এইরকম বাক্য বড়, মানে মাঝখানে কানেক্টর এন্ড, বাট, অর, দো, অল দো, ইফ, আনলেস, আফটার, বিফোর, টিল, আনটিল, এরকম যে কোনো ধরনের কানেক্টর আছে, তার আগে 5টা শব্দ মিনিমাম আছে, তারপরে 3, 4, 5টা শব্দ তারপরেও আছে, মানে টোটাল 8 থেকে 10টা শব্দের মিনিমাম
ওয়ার্ড গুলোকে আমরা বলবো যে বড় বাক্য। এটা বোঝানোর জন্য, এটা কোনো বইতে পাবা না, বলার জন্য তোমাকে বলে রাখলাম আর কি। আর আরেকটা বিষয় বলে রাখতে পারি, যদি সাবজেক্ট আলাদা হয় দুইটা ক্লজের, বা ভার্ব আলাদা হয়, তাইলেও এটা হইতে পারে। সাবজেক্ট যদি আলাদা হয়, ভার্ব যদি আলাদা হয়, তাহলেও এটা হইতে পারে। হ্যাঁ, ধরো আমি লিখলাম সাকিব ইজ ট্যালেন্টেড ইন ক্রিকেট বাট মিরাজ ইজ নট। আমি এরকম লিখলাম, সাকিব ইজ ট্যালেন্টেড ইন ক্রিকেট বাট মিরাজ ইজ নট। 5টা শব্দ। হ্যাঁ, জি এখন স্যার। তুমি যদি আমাকে এটা বলো যে স্যার এখানে তো 5 শব্দ আছে, তাহলে এখানে তো স্যার এমনি কমা দিব, কিন্তু এখানে আরো একটা যুক্তি আছে। এটা মশারিটা নাকি শুয়ে পড়ছে রে সন্দীপ, ক্যামেরা অফ। আচ্ছা, তো কিন্তু এটা হচ্ছে যে আমি দেখতেছি কি সাবজেক্ট কে সাকিব, পরের বাক্যে সাবজেক্ট কে মিরাজ, তার সাবজেক্ট যেটা কি আলাদা হয়ে গেল না? এই জি ক্ষেত্রে আমি স্যার। কমা দিতে পারবো স্যার, এখানে আমি কমা দিতে পারবো। আচ্ছা স্যার। ঠিক আছে। এরপরে দেখো, আম, না হি সেজে পরে কমা দেওয়ার দরকার নাই। একজন লিখছিল, মাধুশ্রী মনে হয়, মধুশ্রী। দরকার নাই, কারণ আমি এখানে কমা দিচ্ছি। এত শর্ট ডিস্টেন্স আমি আরো একটা কমা দিব না স্যার। এত শর্ট ডিস্টেন্স, ওই যে বললাম 3 শব্দ, দেখো 1 2 3, ওখানে পাংচুয়েশন মার্ক দেওয়ার দরকার নাই। জি স্যার। পরেরটা দেখেন, সার্টেনলি পরে কমা, আর গ্যারির বুকের পরে কমা, গ্যারির পরে ফুল স্টপ। এটা হইলো কারণ নাম যদি সম্বোধন করে, তাহলে তার আগে কমা বসে। ধরো আমি যদি বলি রহিম হাউ আর ইউ, এই যে বাক্যের শুরুতে বসে, তা রহিমের পরে কমা হবে, রহিম তুমি কেমন আছো, তাহলে বাক্যের শুরুতে সম্বোধন করছে। আর যদি বলে, একই বাক্য যদি বলে হাউ আর ইউ রহিম, তুমি কেমন আছো রহিম, একই বাক্য, তাইলে আবার কমাটা বোঝে পরে। বুঝছো কিনা? এইবার মনে হয় মোটামুটি সবগুলো ব্যাচকে আমি মোটামুটি এক জায়গায় নিয়ে আসতে পারবো। একটু সময় নিলাম তোমাদের কাছ থেকে, ভালোই সময় নিলাম, বলতে গেলে আধা ঘন্টার মতন মনে হয় আর কি। তবে এখন সময় লাগবে না, আমরা এই শিটটা শেষ করি, আমাদের ক্লাস আজকে ক্লোজ করি। এখন আর বেশি বাকি নেই, 3টাতেই সময় লাগবে। আর নিচের গুলো একদম ছোট, সহজ। সো দ্য 1950 সিঙ্গার প্যাটি পেজ স্যাং দ্য নভেলটি সং হাউ মাচ ইজ দ্য ডগ ইন দ্য উইন্ডো। তো 1950 সিঙ্গার, তোমার কাছে মনে হয় কি না যে প্যাটি পেজ যে ভদ্রলোক আছে, তার এটা ট্যাপোজিটিভ, যে তাকে পরিচয় করাইতেছে 1950 সিঙ্গার, 1950-এর দশকের যে সিঙ্গার, তাই না? ইয়েস ধরো স্যার। কথাটাকে এরকম বলা যেত না যে প্যাটি পেজ, হ্যাঁ, যার নাম প্যাটি পেজ কমা দা 1950 সিঙ্গার, করা যাইতো কিনা? আবারও কমা দেওয়া যাইতো? অ্যাপোজিটিভ সাবজেক্টের পরে বসলে তার আগে পরে কমা বসে, ঠিক আছে? আর শুরুতে বসলে পরে একটা কমা বসে। ধরো আমি লিখলাম অক্সফোর্ড অফ দ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় এটা অক্সফোর্ড অফ দ্য, এটা তার টাইটেল আর কি। মানে মানুষ আগের দিনে ঢাকা বিশ্ব এই নামে চিনতো। ঢাকা ইউনিভার্সিটি গট এস্টাবলিশড ইন 1921। তো ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড অফ দ্য ইস্ট, এটা 1921 সালে এস্টাবলিশড হয়েছে। তাহলে এখানে একটু দেখতে হবে যে অক্সফোর্ড অফ দ্য ইস্ট, এই যে পার্ট আছে অক্সফোর্ড অফ দ্য ইস্ট, এখানে এটা একটা অ্যাপোজিটিভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় করাইতেছে। এটাকে বাক্য থেকে বাদ দিলেও বাক্যের কোনো ক্ষতি হবে না স্যার। ঢাকা ইউনিভার্সিটি গট এস্টাবলিশড 1921, এই বাক্যটাও ঠিক, কিন্তু এটা দিয়ে বাক্য শুরু করছে, পরিচয় করানো হচ্ছে, এর জন্য
এটাকে বলে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ বাক্যের শুরুতে বসলে পরে কমা বসে। যেমন দা 1950 সিঙ্গার, 50-এর দশকের যা গায়ক, এটা। অনেকে বলতে পারো যে স্যার 50-এর দশকটা স্যার আমি এমনি করে দিছি, এটা হবে না। 1 বছরের কোনো গায়ক হয় না, ঠিক আছে, দশক ধরে গায়ক হয়। এখন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। এখন বলবো যে 50 সালে যে গায়ক ছিল, 50 সালে বলে কোনো গায়ক নাই, 50-এর দশকে যে গায়ক ছিল, ঠিক আছে। 1 বছরের একটা গান ভাইরাল হইলো, সে তো আর যুগের পর যুগ টিকে থাকবে না একটা গান দিয়ে। প্যাটি পেজ স্যাং দ্য নভেলটি সং। আচ্ছা, প্যাটি পেজের কোনো গান বা প্যাটি পেজের কোনো সিঙ্গার তুমি কখনো তার নাম শুনছো? কখনো কি প্যাটি পেজের নাম শুনেছো? না স্যার। আচ্ছা, তাহলে তারা তো তুমি চিনো, তাহলে তার তো একটা পরিচয় করাইছে যে 50 দশকের গায়ক, তাই না? তার কোনো, যেহেতু তার নাম জানো না, এই গানও তো শোনো নাই মনে হয়, হাউ মাচ ইজ দ্য ডগ ইন দ্য উইন্ডো, শুনছো? না স্যার। আচ্ছা, যেহেতু শোনো নাই, তাহলে কি মনে হয় না যে আম, এইখানে এই এই নভেলটি সংটা আমাদের কাছে পরিচয় করানো হইতেছে, যে হাউ জি মাচ স্যার, ইজ দ্য ডগ ইন দ্য উইন্ডো, এটা একটা পরিচয় করানো। পরিচয় করানো হইলে কি আমি একটা কোলন দিতে পারি কিনা, যেমনটা শেক্সপিয়ার সেড ইট বেস্টে করছি, যেমনটা রেইনি ডেজ আর নট অল দ্যাট ব্যাড করছি, করা যায় না? জি স্যার। আচ্ছা, তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়ে দিবা উইন্ডোর পরে কোশ্চেন। কারণ অনেকে যেটা করে, স্যার আমি এখানে ইনভার্ট কমা দিয়েও স্যার কভার করছি, দিতে পারো, না দিলেও ক্ষতি নেই স্যার, না দিলেও ক্ষতি নেই, তো ডায়লগ না, এটা তার বইয়ের নাম। স্যার হাউ মাচ দিয়ে কি কোশ্চেন করছে নাকি পুরোটাই বইয়ের নাম? প্রশ্ন 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 হাউ মাচ দিয়ে পুরোটা প্রশ্ন করছে, উইন্ডোর পরে কোশ্চেন মার্ক। Nearly all Americans own a Bible, but few, including scholars of literature, have read it. বলতে গেলে মোটামুটি সব আমেরিকানদের বাড়িতে একটা করে বাইবেল আছে, তবে অল্প কিছু মানুষ আসলে এটা পড়ছে, ঠিক আছে। তাইলে এইখানে দেখো তো, এই বাটের আগে কয়টা শব্দ, বাটের পরে কয়টা শব্দ, তোমার কি মনে হয় কিনা বাক্যটা একটা বড় বাক্য? জি স্যার। আচ্ছা, যদি মনে হয় তাহলে বাটের আগে একটা কমা দেওয়া ফরজ কিনা? হ্যাঁ স্যার। দিলাম ফরজ, ঠিক আছে, গুড। এবার বলো, তো বলতেছে সব সব আমেরিকানের বাড়িতে একটা করে বাইবেল আছে, তবে অল্প কিছু আমেরিকান এটা পড়ছে। তোমার কাছে মনে হয় কিনা এই যে অল্প কিছুর মধ্যে কিছু স্কলার্স অফ লিটারেচার আছে, তারাও পড়ছেন, মানে ইনক্লুডিং স্কলার্স অফ লিটারেচার, যারা সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের সহ কিছু লোক পড়ছে। মানে যারা বিশিষ্ট ব্যক্তি এরা তো পড়বেই বাইবেল, তারা পড়বে, তাদের হয়তো অনেক কাজে লাগতে পারে, আর তারা সহ আর কিছু মানুষ পড়ছে। তো তোমাকে মনে হয় কিনা যে এই ফিউটা বলতেই স্যার ইনক্লুডিং স্কলার্স অফ লিটারেচার বলতে, ফিউর মধ্যেই স্কলার্স অফ লিটারেচার আছে, আছে না? জি স্যার। আচ্ছা, যদি ফিউর মধ্যে সে থাকে, তাহলে এটাকে বলতে পারি না যে এটা একটা অ্যাপোজিটিভ, ইনক্লুডিং স্কলার্স অফ লিটারেচার। তাছাড়া বাদ দেই, তুমি যদি এটাকে নন এসেন্সিয়াল ইন্টারাপ্টের ধরো, এটা একটা এক্সাম্পল স্যার, এটা বাদ দিয়ে দেন। বাট ফিউ হ্যাভ রেড ইট, সবাই আমেরিকান বাড়িতে বাইবেল আছে, অল্প কিছু মানুষ এটা পড়ছে, এটাও তো হয়, হয় না? জি ফিউ স্যার। হ্যাভ রেড ইট, মাঝখানেটা পড়লাম না, ধরো মাঝখানেটা পড়বোই না, তার মানে কি নন এসেন্সিয়াল, বাক্যের প্রয়োজন নাই। নন এসেন্সিয়াল হওয়ার কারণে কি হয়েছে, মাঝখানে যেহেতু সে আগে একটা কমা পরে একটা কমা, ইনক্লুডিং এর আগে একটা কমা, ইনক্লুডিং এর পরে একটা কমা, বাক্য বাদ দিয়ে দিলেও তার কোনো ক্ষতি নেই। বুঝছো কিনা দেখো। স্যার বাইবেলের আগে দা হয় না? এখানে আসলে ভাবে করে বসে নাই স্যার, এখানে বলছে প্রত্যেকটা আমেরিকানের বাড়িতে একটা বাইবেল আছে, এই অর্থে জেনারেলাইজড হইতে আসছে। যেটা ধর্মীয় গ্রন্থ সেটা তো বাইবেল আছে। ওন দা বাইবেল বললে হয় কি, যে প্রত্যেক আমেরিকানের বাড়িতে ওই একটা বাইবেলই পার্সোনাল আছে, বই আছে। এটা। জি স্যার। হ্যাঁ, রাইট, পার্সোনাল বোঝায়। তারপরে দেখলাম যে ইটস আ টাফ ডিসিশন বাট আই উইল টেক দ্য রেড ওয়ান। অনেক সময় দেখি এখানে আসলে ডট হইলে 3টা ডট হবে। ডটের একটা নিয়ম আছে যে ডট আসলে 3 ডট হইতে পারে আর 4 ডট হইতে পারে, এর বেশি ডট হইতে পারবে না। নিয়মটা হচ্ছে এরকম যে, আর এমনিতে এরকম বাক্য আসবে না
তো যদি আমি তো অনেক ডট দিতেই থাকি, হ্যাঁ, এত ডট ডট দেওয়া যাবে না। নিয়মটা হচ্ছে 3 ডট, হুমের পরে 3টা ডট দিবা, অথবা 4 ডট। 3 ডট বা 4 ডট, এটা জেনে রাখা ভালো। ধরো রিঅ্যারেঞ্জমেন্ট পরীক্ষা আসলো, পরীক্ষায় তুমি রিঅ্যারেঞ্জমেন্টটা লিখতে বলছে, ধরে নাও তোমাকে মানে ছকটাও আঁকতে হবে, আবার রিঅ্যারেঞ্জমেন্ট লিখতেও হবে। তো এর মধ্যে এই যে রিঅ্যারেঞ্জমেন্ট তোমাকে লিখতে হবে, এইটায় তুমি 10 লাইন লিখতে পারলা না, তুমি 2 লাইন লেখছো, পরে দেখছো বেল পড়ে গেছে, লাস্টে একটা লাইন কোন রকম লেখছো, এই যে 2টা লাইন লেখলা, ধরো এইটা 2টা লাইন লেখছো, হ্যাঁ, তো লাস্টে বেল পড়ে গেছে, তখন তুমি তো আর 10 লাইন লিখতে পারবে না, তখন তুমি 3টা ডট দিয়ে লাস্ট লাইনটা লেখা দিবে। এটা হইলো শুরুটাও লিখছি, শেষেরটাও লিখছি, মাঝখানে স্কিপ করছি, ঠিক আছে, মাঝখানে স্কিপ করছি এরকম। এটা গেলো একটা। তারপরে দেখি যে তুই মনে হইলো যে স্যার আমি তো 4টা লাইন লিখছি রিঅ্যারেঞ্জমেন্টের জন্য, এরপরে স্যার খাতা আমার স্যার স্যার টান দিয়ে নিয়ে গেছে, আমি তা লিখতে পারিনি স্যার। তখন স্যার আমি তার 6টা বাক্য লিখতে পারলাম না, এমনকি লাস্টের লাইনটাতে লিখবো তারও স্যার টাইম দিল না, তাহলে কি করতে পারি? তাহলে তুমি দিবা 4 ডট, 4 ডট দেওয়া মানে এরপর আর কোনো লেখা নেই, ওই প্যারাটা শেষ, বুঝছো? 3 ডট দেওয়া মানে আগের লাইন আর পরের লাইন থাকবে, আর 4 ডট দেওয়া মানে ওই প্যারা শেষ, ওই প্যারা নাই। বুঝছো কিনা বলো? স্যার আরেকবার বলা যাবে? কোনটা? স্যার এখন যে 3 ডট আর 4 ডটেরটা 3 বললেন। ডট হচ্ছে তোমার আহ আগের অংশ থাকবে, প্রথম লাইন থাকবে, 3টা ডট থাকবে, শেষের লাইন থাকবে, আর কেউ থাকবে না, এটা হচ্ছে স্কিপ করছি আমি লাইন, আমি লাইনগুলো দেই নাই। আর 4 ডট মানে হচ্ছে আমি আর লাইন লিখবো না, শেষ, ওটাই লাস্ট, ওই প্যারা তো ওইটাই শেষ। বুঝছো ওকে কিনা? স্যার। স্যার এটা জি ফুল স্যার। স্টপ দিয়ে না, ফুল স্টপ দিলে তো তোমার তো হয় না, তো তোমার তো 10টা লাইন লিখতে হবে, তুমি 10টা বাক্য লিখতে পারো নাই তো। ফুল স্টপ দাও মানে তুমি 10টা বাক্য লিখবা, জি স্যার। আচ্ছা। তাই না? কিন্তু এখানে তুমি 10টা বাক্য লিখতে পারো নাই, এখানে তুমি কিছু লাইন স্কিপ করতে যাচ্ছ, বাঁচাইতে যাচ্ছ নিজেকে, যে প্রথমটা শেষেরটা দিয়ে দিলাম আর মাঝখানেটা দিব না, তাহলে 3টা ডট দিয়ে এটা করতে হবে। আর যদি মনে করো যে স্যার 4টা লাইন লিখছি, আর তো স্যার পরের লাইনগুলা লিখতে পারি নাই, টাইম হয়ে শেষ হয়ে গেছে, বেল করে গেছে আর কি, তখন তুমি 4টা ডট দিয়ে দিলে টু বি কন্টিনিউ চলবে, এরকম আর কি। সো ইটস আ টাফ ডিসিশন, আই অ্যাপোস্ট্রফি এস হবে, ইটস ইটস আ টাফ ডিসিশন, বাট আই উইল টেক দ্য রেড ওয়ান। কিন্তু আমি বড় রেড ওয়ানটা নিব, আই উইল এর মধ্যে এটা আছে। এবার দেখো হুমের অংশটা বাদ দাও, বাটের আগে যে অংশটা আছে না, কয়টা শব্দ আছে? ইট ইজ এ টাফ ডিসিশন, 5টা আছে কিনা? ইটের মধ্যে তো ইজ আছে একটা, জি স্যার। 5টা তো আছে। এবং ইট যে সাবজেক্ট, পরের বাক্যের সাবজেক্ট কি ইট নাই? আই আগের বাক্যের ভার্ব কি ছিল? ইজ, আইএস, আর পরের বাক্যের ভার্ব কি? উইল। উইল। তাহলে কি 2 সাবজেক্ট 2 ভার্ব, আগে 5টা শব্দ পরে 5টা শব্দ, তাহলে কি বাক্য বড় হয়ে গেছে? তাহলে বার্ডের আগে আমি কি করব? কমা দিয়ে দিব। বুঝছো কিনা? স্যার বলো। স্যার এখানে যদি আয়না হয়ে এখানে যদি ইটি বসতো তাহলে কি এখানে কমা হতো না? আচ্ছা, ইট বসলেও কমা হইতো, কারণ 5টা তো শব্দ আছেই স্যার, তাও কমা হইতো, জি স্যার। তাও কমা হইতো, কারণ ওয়ার্ড লিমিটটা এক্সিড করছে। টিউসডে July 25, 1967 ইজ মাই বার্থডে। এটা পারবা আশা করি। টিউসডে পরে কমা, July 25 পরে কমা, 1967 পরে কমা, বার্থডে পরে ফুল স্টপ। 1967 পরে যে কমা, এই কমাটা হচ্ছে তুমি মনে হয় দাও নাই, আমার ধারণা তোমরা খাতায় দাও নাই হয়তোবা, দিছো কি? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার হোমের পর কি স্যার বিন্দু দিব নাকি 4টা দিব? তিনটা 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 4টা দিলে তো আমি বাক্য স্যার লিখতামই একটু না, ইটস এ টাফ ডিসিশন বাক্য লিখতাম না তো।
চারটা দোয়া মানে হুমের পরে নাই, আর কিছু নাই। বুঝছো? শেষ, সময় পরে এই বাক্য এখানেই শেষ, আর আর কিছু আসবে না, চারটা দোয়া মানে হচ্ছে এটা। জি আচ্ছা, এখানে যেটা আসবে যে টিউসডে থেকে স্যার বুঝতে পারছি এখানে ডেট থেকে মান্থকে আলাদা করছেন, আবার এটা তারিখ এটা সাল আলাদা করছেন, এই কমাটা দিলেন কেন? একটা জিনিস খেয়াল করে দেখবা, আমরা যখন তারিখ লিখি তখন সেটা আমরা প্রিন্সিপালের কাছে আহ কি বলা যায় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লিখি, বা হেডমাস্টারের কাছে স্কুলে লিখি, উপরে তারিখ থাকে, বা চিঠি লিখলে উপরে তারিখ দেই। কোনো তারিখই কিন্তু তারিখের সাথে বাক্য অ্যাড থাকে না, থাকে? অ্যাপ্লিকেশন লেটারে যে তুমি তারিখ দাও ওই তারিখের সাথে কি বাক্য অ্যাড থাকে, সেন্টেন্স অ্যাড থাকে? না স্যার। থাকে না। কিন্তু এই বাক্যটা একটু ডিফারেন্ট, এই বাক্যে দেখতেছি যে বাক্য অ্যাড আছে, এই যে ইজ মাই বার্থডে অ্যাড আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, অফিসিয়াল ডেট ফরম্যাট বা ফর্মাল ডেট ফরম্যাট যদি পূর্ণ বাক্যের অংশ হয়, তাহলে বাক্য থেকে ডেটকে আলাদা করার জন্য কমা ব্যবহৃত হয়। অফিসিয়াল ডেট ফরম্যাট যদি পূর্ণ বাক্যের অংশ হয়, অফিসিয়াল ডেট ফরম্যাট যদি পূর্ণ বাক্যের অংশ হয়, তাহলে বাক্য থেকে ডেট আলাদা করার জন্য কমা ব্যবহৃত হয়। দেখো বুঝছো কিনা। করা গেছে তিনটা। লিখছো এটা স্যার? অফিসিয়াল ডেট ফরম্যাট যদি পূর্ণ বাক্যের অংশ হয় তাহলে বাক্য থেকে ডেট আলাদা করার জন্য কমা ব্যবহৃত হয়, আর বার্থডে পরে ফুল স্টপ তো আছেই। I do the laundry, make dinner, pick up the kids. I should receive a medal for all of these chores. I do the laundry, comma, make dinner, comma, pick up the kids, full stop. সাধারণত মায়েরা এই কথা বলে, আমি কাপড় চোপড় রেডি করি, আমি ডিনার রেডি করি, আমি বাচ্চা মানুষ করি, আমার তো একটা মেডেল পাওয়া উচিত। তো মায়ের প্রতিদান তো আমরা মেডেল দিয়ে আর হয় না, তাই না? তো এখানে কি একটা লিস্টিং এর মতন, যে ডুইং লন্ড্রি, মেকিং ডিনার, পিক আপ দ্য কিডস, সব লিস্টিং, কমা কমা। এন্ডের আগের এই কমাটা দেওয়া যাবে কিনা প্রশ্ন করতে পারো। এখানে কমাটা না দিলেও চলতো, অক্সফোর্ড কমা দিলেও চলে, না দিলেও চলে। আমি, আমাকে যদি বলো আমি বলবো যে দাও, এটা কেন দাও বলবো, এখানে একটু ডিফারেন্ট। এই অ্যান্ডটা ওই মাদার টোল্ড মি টু বা এগস, পটেটোস, জিঞ্জার্স এরকমের মতো না, ওইটা একটা একটা করে ওয়ার্ড ছিল, এখানে কিন্তু একটা করে ক্লজ আছে। ডু, আই সাবজেক্ট, ডু ভার্ব, লন্ড্রি। আবার ধরুন এখানে একটা আই আছে, আই মেক ডিনার। আবার ধরুন এখানে আরো একটা আই আছে, আই পিক আপ দ্য কিডস। এখানে প্রতিটা আলাদা আলাদা ক্লজ আছে, এখানে কিন্তু আর ওরকম সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড নাই যে দা পেপার ইজ ক্লিয়ার, পার্টিনেন্ট, ওয়েল রিটেন, এরকম সিঙ্গেল ওয়ার্ড নেই। এখানে একটা করে বাক্য আছে, মেক ডিনার একটা বাক্য, পিক আপ দ্য কিডস একটা বাক্য, আই ডু দ্য লন্ড্রি একটা বাক্য। মেক সিঙ্গেলকে ডিনার, দুটো পিক আপ দ্য কিডস এর মধ্যে সাবজেক্টটা বসে নাই, কারণ একই সাবজেক্ট তো, এর জন্য আর আনে নাই। এর জন্য ক্লজ গুলোর যেহেতু এন্ড পার্ট, তাহলে এখানে একটা কমা দেওয়াই যায়। বলো কি বলছো, কিছু বলছো? নো স্যার, এটা আনমিউট করতে ভুলে গেছিলাম। ও আচ্ছা। আই শুড রিসিভ এ মেডেল ফর অল অফ দিস চোরস। আচ্ছা, ধরো মা চাইতেছে যে আমার আমার তো একটা মেডেল পাওয়া উচিত, এটা কি তিনি রেগে গিয়ে বলবেন না, তোমার কাছে কি মনে হয়, নাকি স্বাভাবিকভাবেই বলবেন যে আমার রাগ, অভিমান, ক্ষোভ, বিরাগ এগুলো থেকেই তো বলবেন তিনি, তাই না? তাহলে এটা তো কোনো জেনারেল স্টেটমেন্ট হইতে পারে না। এর জন্য এখানে হবে কি এক্সক্লেমেশন সাইন, লাস্টে গিয়ে এক্সক্লেমেশন সাইন হবে। স্যার আচ্ছা এন্ড এর আগে কমা না দিয়ে দিলে কি সেন্টেন্সটা কারেক্ট হবে? স্যার যেহেতু হবে, লন্ড্রির পর আমরা কমা দিয়েছি। হবে, আচ্ছা অ্যান্ড্রয়েড স্যার। না দিলেও কারেক্ট হবে।
সবকিছু ডিপেন্ড করবে, তুমি আগে নিজে থেকে উত্তর দেখে নিবা, পেন্সিল দিয়ে বসায় নিবা প্রশ্নের উপরে, তারপর ভাববা। এখানে এলাস পুয়ার বিল, এখানে আনসার গুলো বলে যায়, এখানে অত নিয়মের মানে বেড়াজাল নাই। হাই বেচারা বিল, এখানে এক্সক্লেমেশন সাইন হবে। ডু ইউ রিকল ইন দ্য লাস্ট গ্রামার হাউ হি ফেল ফ্রম হিজ হর্স, প্রশ্নবোধক চিহ্ন হবে। ইউ মে রিমেম্বার দ্যাট হি ক্র্যাকড হিজ স্কাল অ্যাজ হি ল্যান্ডেড অন দ্য গ্রাউন্ড, ফুল স্টপ। মাঝখানে তিনটা ক্লজ আছে, ইউ মে রিমেম্বার দ্যাট হি ক্র্যাকড হিজ স্কাল হি ল্যান্ডেড অন দ্য রকি গ্রাউন্ড, এখানে কমা দিতে হবে কারণ বাক্যটা বড়, তিনটা ক্লজ। এটা একটা সাবঅর্ডিনেটর, অ্যাজ, সিন্স, অ্যাজ, বিকজ, সাবঅর্ডিনেটর, এই জন্য কমা দিতে হবে। বলতে পারো স্যার দ্যাটের আগে তো কমা দিতে পারতেন, দ্যাটের আগে দিতে পারতেছি না কেন খেয়াল করো স্যার, দ্যাটের আগের যে ক্লজ, একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ, মাত্র তিনটা শব্দ পরে একটা কানেক্টর, সেখানে তো কমা দেওয়া যাবে না। কিন্তু এদের আগে যে চিন্তা করো, 1 2 3 4 5 6 7 8, আটটা শব্দ আছে, তাহলে এজ এর আগেই কমাটা যুক্তিযুক্ত দ্যাটের চাইতে, বুঝছো কিনা? জি স্যার। শ্যাল ইউ রিজিউম দ্য স্টোরি, প্রশ্নবোধক চিহ্ন হবে। আই সিজড বিলস লাইফলেস রিস্ট অ্যান্ড ফেল ফর আ পালস, এটা ফুল স্টপ দিতে পারি, ঠিক আছে। আই সিজড বিলস লাইফলেস রিস্ট অ্যান্ড ফেল ফর আ পালস, ফুল স্টপ। নাথিং মানে সে বিল নামের যে লোকটা, তার পালস দেখছে, সে কিছুই পায়নি, মানে মারা গেছে হয়তো। নাথিং এর পরে এক্সক্লেমেশন সাইন হবে, ঠিক আছে। এখানে কিন্তু পুরোটা একটা স্টোরি, 1 থেকে 14 পর্যন্ত পুরোটা একটা গল্পের অংশ। হাউ কুড হি হ্যাভ ডাইড সো ইজিলি বাই মেয়ারলি ফলিং ফ্রম আ হর্স, প্রশ্নবোধক চিহ্ন, কিভাবে করে সে এত ইজিলি মরে গেল ঘোড়া থেকে পড়ে গিয়ে। হোয়াট আই ওয়াজ গোয়িং টু ডু, আমি এখন কি করব। এটা সাচ এ গড ফর সেকেন্ড প্লেস, সাচ দেওয়ার কারণে এটা এক্সক্লেমেশন, এটা এমনই একটা অভিশপ্ত জায়গা। মানে দুই বন্ধু মিলে একটা ভিতরে গেছে গহীন জঙ্গলে, সেখানে এক বন্ধু ঘোড়ায় চড়ে পড়ে গিয়ে মাথার মধ্যে ফেটে রক্ত পড়ে মারা গেছে। আরেক বন্ধু তার পালস দেখতেছে, দেখতেছে এই লোক তো বেঁচে নাই, বলতেছে যে আমি এখন কি করব এত গহীন জঙ্গলে, এটা এমনই একটা অভিশপ্ত জায়গা। হ্যাঁ, এটা সাচ আ গড ফর সেকেন্ড প্লেস, এক্সক্লেমেশন সাইন। হেল্প ওয়াজ অ্যাট লিস্ট আ ডেজ রাইড অ্যাওয়ে, এই সাহায্য পাইতে হলে মোটামুটি ভাবে বলতে গেলে এখানে আমাকে একদিন অপেক্ষা করতে হবে, মানে পুরো 24 আওয়ার্স অপেক্ষা করতে হবে যদি আমি এখান থেকে সাহায্য পাইতে চাই কারো কাছ থেকে। তাহলে এটা তো এক্সপেক্টেড বিষয় না, আনএক্সপেক্টেড, এক্সক্লেমেশন সাইন হবে। সাডেনলি আই বিকেম অ্যাওয়ার অফ দ্য লার্জ আইসি ড্রপস অফ দ্য রেইন অন দ্য উইন্ড, হঠাৎ করে আমি দেখলাম যে বৃষ্টি পড়তেছে, বাতাস বাড়তেছে। দেয়ার ওয়াজ নাথিং এলস আই কুড ডু, এর বাইরে আমি আসলে কিছুই করতে পারতাম না, ফুল স্টপ। আই উড হ্যাভ টু মেক ক্যাম্প ফর দ্য নাইট, আমি হয়তো বা ওই দিনের জন্য একটা রাতের বেলার জন্য ক্যাম্প রেডি করতাম। এন্ড হোয়াট আ ভেরি লং এন্ড ভেরি কোল্ড নাইট ইট ওয়াজ গোয়িং টু বি, এক্সক্লেমেশন সাইন। এবং কি পরিমাণ বড় এবং বিশাল এক রাত হতে যাচ্ছে এটি, এক্সক্লেমেশন সাইন। দেখো সবাই লিখছো কিনা, এটা তো ওয়াটে বুঝতেই পারতেছো, হোয়াট আ বিউটিফুল সিনারিও, এক্সক্লেমেশন সাইন নিতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, পাংচুয়েশনের জন্য মাদার ইন ম্যানবিলটা একটু দেখে রাখো, মাদার ইন ম্যানবিলটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমার মানে মাদার ইন ম্যানবিল থেকে অনেক নিয়ম তুমি মানে মিল পাবা এখান থেকে যা যা পড়ছো। আর ইনভার্ট কমা দিয়ে যদি আসে মনে রাখো, প্রশ্নবোধক হোক, ফুল স্টপ হোক আর কোশ্চেন মার্ক হোক, সব ইনভার্ট কমা ভেতরে হবে, অর্থাৎ এই এরকম হবে। কোনো প্রশ্ন এমন হবে না যে পরে গিয়ে বসছে, এমন হবে না, এরকম হয় না, ঠিক আছে, এরকম হয় না। স্যার একটা কোশ্চেন করতে পারি? বলো বলো। স্যার এখানে 14 নম্বরে স্যার, মানে উপরে উপরে প্র্যাকটিস টেস্ট 1, হুম, বলো শুনতেছি। তো এই 14 নম্বরে স্যার, Suddenly পরে হ্যাঁ বলো বলো শুনতেছি। হ্যাঁ এখানে যে অপোজিটিভ বা নন এসেনশিয়াল ইম্পারেটিভ যেখানে আছে সেখানে বলা হয়েছে যে ইনক্লুডিং স্কলার্স অফ লিটারেচার হ্যাভ, তো এটা কি হ্যাবের আগে কমা বসবে না হ্যাবের পরে কমা এই যে বসবে? এই যে কমাটা এখানে হ্যাভ এর আগে। ও সরি, ঠিক আছে। সাডেনলি পরে কমা দেওয়া যাইতে পারে, তাসিন। এবং আমাদের এই কয়টাই ছিল। তোমাদের যদি আমি একটু একটু বিষয়টা একটু দেখাই, আরেকটা বিষয়।
স্যার বলো বলো, শুনতেছি। স্যার ন্যারেশনের মধ্যে অ্যাপোস্ট্রফি চিহ্ন বলে এটা নিয়ে একটু আবার একটু বলেন। ন্যারেশনের অ্যাপোস্ট্রফি মধ্যে যেমন ছিল আগে আর কি, মানে যে আই বুঝি না। সিট দিয়ে কমা তারপরে আবার অ্যাপোস্ট্রফি শুরু, হ্যাঁ বলতেছি। এই বিষয়টা স্যার মানে আহ অ্যাপোস্ট্রফি ধরো একটা বাক্য যেভাবে। আমি দেখতেছি, ধরো টেক্সট বই থেকে। What I mean, I said is that I don't want to duplicate the things his mother sends him. এই একটা বাক্য আছে। তো এই বাক্যটা তোমার মনে হয় কি না যে এই হোয়াট আই মিন আর ইজ দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ডুপ্লিকেট দ্য থিংস হিজ মাদার সেন্ডস হিম, এই পুরোটাই একটা বাক্যের অংশ। মানে বাক্যটা এরকম ছিল যে আই সেড কমা ইনভার্ট কমা স্টার হোয়াট আই মিন ইজ দ্যাট দিয়ে বাক্যটা এরকম 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 করে ছিল, এরকম মনে হয় কিনা? সেটা না করে হঠাৎ করে একটা রিপোর্টিং ভার্ব মাঝখানে ঢুকে গেছে, শুরু থেকে শুরু না হইয়া শেষে চলে গেছে। রিপোর্টিং ভাবে আমরা দুই রকম আনসার করি, একটা বলি আই সেইড, আমি বললাম আই কান্ট কাম টুমোরো, আমি বললাম আমি আগামীকাল আসতে পারবো না, দিয়ে ফুল স্টপ দিলাম। ফুল স্টপটা কিন্তু ইনভার্ট কমার ভেতরে দিছি, এই যে ফুল স্টপ ইনভার্ট কমার ভেতরে, আর কমাটা ইনভার্ট কমার বাইরে, এরকম লিখছে। অথবা এই সেম বাক্য আমি আবার লিখতে পারি যে আই কান্ট কাম টুমোরো। হ্যাঁ, এবার কমাটা দেখো ভিতরে দিলাম, ইনভার্ট কমা বাইরে দিলাম, সেইড আই। যখন সেইড আই পরে চলে গেল, আমি বললাম আমি আগামীকাল আসতে পারবো না। এই দুইটা বাক্য বুঝছো কিনা দেখো, ভালো করে দেখো, কমা কই আছে, ইনভার্ট কমা কই আছে, এটা বলে বুঝাইলে হবে না, দেখা বুঝতে হবে। দেখা বুঝছো কিনা দেখো, আই সেড যদি আগে আসে তাহলে কমা বসে ইনভার্ট কমার বাইরে, এই যে বাইরে, এই যে ইনভার্ট কমার এখান থেকে শুরু, এটা বাইরে বসে। আর ফুল স্টপটা বসতেছে কি ভিতরে, এই যে ইনভার্ট কমার এখানে শেষ হয়েছে। পরের বাক্যে একই বাক্য সামনে চলে আসছে, আই ক্যান কাম টুমোরো। এইবার রিপোর্টিং ভার্ব শেষে সেইডাই, সেইডাই যখন বললো তখন কমাটা চলে আসছে ইনভার্ট কমার ভেতরে। বুঝছো কিনা দেখো, এই দুইটা বাক্য বোঝা গেছে সবার? জি স্যার। জি স্যার। ওকে, এখন ইজ এইবার যে ইজটা যে ছোট ঘর, বলো। স্যার, ইজ দ্যাট যে লিখলো স্যার, আইটা ছোট হাতের হলো যে। ছোট হাতের যে আগের বাক্যের অংশ, সে এটা চেনার উপায়, এটা আগের বাক্যের অংশ বিধায় এরকম হয়েছে। যদি আগের বাক্যের অংশ না ধরতো তাহলে ইজ বড় হাতের হইতো। আর ইজ যদি বড় হাতের হইতোই, তোমার কি মনে হয় এটা কোনো অ্যাসার্টিভ বাক্য হইতো না ইন্টারোগেটিভ বাক্য হয়ে যেত? ইজি কি অনেস্ট বা এরকম কিছু প্রশ্নবোধক হইতো না অ্যাসার্টিভ বাক্য হইতো? ইন্টারোগেটিভ হয়েছে। প্রশ্ন ইন্টারোগেটিভ। এখানে কি ইন্টারোগেটিভ আছে কোনো, না ফুল স্টপ আছে? ফুল স্টপ আছে, তাহলে হবে না। ইজটা ছোট হাতের আছে মানে এটা আগের বাক্যের অংশ। বাক্যটা ছিল এরকম, এই যে হোয়াট আই মিন ইজ দ্যাট, এই মিনের পর পরই ইজ ওয়ার্ডটা ছিল, কিন্তু হঠাৎ করে ইজটা ভাঙ্গা দিছে, কিন্তু ইজটা ছোট হাতেরই রাখছে। এই লাইনটা খেয়াল করো, এটার পাংচুয়েশন মার্ক দেখলেই অনেক কিছু বুঝে ফেলবা। এটা জটিল আছে। হোয়াট আই মিনের পরে গিয়ে বসছে কমা, কমাটার পরে গিয়ে ইনভার্ট কমা ক্লোজ করছে। ঠিক আছে, তুমি ধরো তর্কের খাতিরে একটা বাক্য কি ভাঙছে বুঝলাম স্যার, এটাকে ভুলা যাও যে এর কোনো বাক্য নাই, রিপোর্টিং ভার্বটা শেষে আছে। এখন দেখো কমাটা ইনভার্ট কমা ভেতরে, বোঝা গেছে? আগে একটু আগে যেটা দেখাইলাম, এটা কি মিলছে? আই সেট যদি পরে থাকে তাহলে কমা ইনভার্ট কমা ভেতরে হবে, এটা কি মিলছে কিনা বলো? জি স্যার। আচ্ছা, আবার আমি যখন পরের অংশটাকে ধরবো, কারণ এটা তো একই বাক্যের অংশ, নাহলে তো ছোট হাতের হইতো না, নাহলে তো বড় হাতেরই দিত। তার মানে হোয়াট আই মিনেরই অংশ এটা। তাহলে এইখানেও যখন আমি দেখো আবার আবার যখন আমি এটাকে ঢাইকা দিই, দেখো তো এবার আই সেট এর পরেও কমা ইনভার্ট কমার বাইরে এবং ইনভার্ট কমা শুরু হয়েছে, এটা মিলছে কিনা দেখো, আমি যে নিয়মটা পড়াইছিলাম মিলছে? ইয়েস স্যার। তার মানে এর একটু ভালো করে খেয়াল করবা, যদি হঠাৎ করে বাক্যের মাঝখানে ভাঙ্গা দেয় তখন কিন্তু তুমি ভেজালে বলবা স্যার এখানে অনেকগুলো বিষয় আছে, একটা
কমা 2টা 3টা 4টা 5টা, কতগুলো কারেকশন দাও, 6টা, হ্যাঁ, একটা বা 7টা, ধরো 8টা 9টা, যদিও ইনভার্ট কমা গুলো দুইটা মিলে একটা হবে, 10টা, এখানে আরো আছে। এতটুকু দিয়ে মনে করো 14টা পাংচুয়েশন মার্ক মিলাই ফেলা যায় যদি বোর্ড কোশ্চেনের কথা বলি। এই 3 লাইন দিয়ে 14টা পাংচুয়েশন মার্ক এসে পড়বে যদি বোর্ডের কথা বলি। এখন দেখো এই পার্টটাতে তোমার সেম নিয়ম আমি তোমাকে দেখাই। দেখো তো এই বাক্যটায় কাম ইন জেরি আই সেড ইফ ইউ আর অ্যালাউড টু বি অ্যাওয়ে দিস প্লেস, এই যে বাক্যটা আছে এখানে কি তোমার মনে হয় কি এটা একটা পূর্ণ বাক্য? কিন্তু এটা ভাঙা হয়েছে, ভালো করে পড়ো তো। আমাকে পূর্ণ বাক্য যে দুইটা বাক্য যে ভাঙছে, আই সেড যে মাঝখানে এসে বললো, আগে পরে কমা বসলো, এটা বাক্য নাম্বার 1, এটা যে 2, এটাকে দুইটা জায়গায় মাঝখানে যে এই জায়গাটা বসে বললো, কেন বসলো? এটা কি দুইটা আলাদা বাক্য না একই বাক্য? স্যার এটা একই কেমনে বাক্য, বুঝবো? একই বাক্য, কিভাবে বুঝবো স্যার? এই তো স্যার ইফটা কি ছোট হাতের। ছোট হাতের আছে, রাইট, এটা বুঝতে পারছো? ঠিক আছে, এটা একই বাক্য। এখন একই বাক্য হইলে পরে কি করব, আমি ঢাইকা ডেকে উত্তর দিব। ধরো বাক্যটা আছে পুরাপুরি যে ঋতু সম্বোধন করছে, তা আমি সেইটার পরের অংশটা ভুলে গেলাম, ধরো আর নাই নাই এই বাক্যটা স্যার আছে যে আমি ভুলে গেছি মনে মনে স্যার। তাহলে কি হইলো, রিপোর্টিং ভাবটা কি বাক্যের শেষে হইলো, কমাটা গিয়ে বসছে ইনভার্ট কমার ভেতরে। দেখো, বুঝছো? জি স্যার। স্যার বুঝছো মধুশ্রী, বুঝছো কিনা? সেটা বুঝছো? ওকে। আবার তুমি যদি এরকম দেখো যে তুমি এটাকে বুঝা গেলা যে স্যার ধরেন এটা নাই, মনে মনে ঢেকে দিলাম, আমি এটা বুঝাইতে দাগায় বুঝা, আবার পরীক্ষা হলে কেটে দিও না, বুঝানোর জন্য দিছি। এইটা আবার পরে তুমি দেখো, তাইলে আবার দেখো কমা আছে, এন এ আছে, এইটা আছে, ফুল স্টপটা এটা ভিতরে বসছে, বুঝা গেছে? বুঝতে পারছো এটা? জি জি স্যার। স্যার। এইটা যদি বুঝতে পারো, ন্যারেশন আর কিচ্ছু বাকি নাই, সব একদম 100% ন্যারেশন। ন্যারেশনের এই নিয়মের বাইরে কিছু নিয়মই নেই। মাশাআল্লাহ। তো তোমাদের হয়ে গেলে আমি ক্লাসটা রাখবো স্যার, আমাকে একটু বেরোতে হবে। স্যার দ্রুত প্রশ্ন করলে করো, নাহলে আমি লিভ নিব। স্যার হ্যাঁ বলো, কাম ইন শুনতেছি। এর পরে মানে কাম ইন এর পরে কমা হয়েছে মানে কতটুকু থামছি যে কাম ইন জেরি, আমি এইভাবে তো ভাবতে পারতাম যে কাম ইন জেরি। না না, এটা তো কতটুকুর জন্য না, এটা তো জেরি একটা নাম। নাম তো, এটা নাম হলে তো কমা আসবেই। আর জেরি এই যে পরে হাউ কমা আর দিয়ে ইউ, বললাম এটা তো কাম ইন। এটা তো 5টা বাক্য না, এখানে তো এই যে রহিম, ও নামের আগে তো হ্যাঁ। কমা আসবেই। ও বুঝো নাই? ঠিক আছে, বুঝছি বুঝছি বুঝছি। নামের নামের আগে কমা আসবে, যেই জায়গায় নাম হোক না ও কেন। হো, ওই যে একটা ছিল আগে। জি স্যার। ওকে, ঠিক আছে, তোমার লিভ নিলাম। থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট।